আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, যারে দেখতে না পারি তার চলন বাকি এটা আসলে দেখতে পারাও না। আপনি যারা বিশ্বাস করতে না পারবেন সে ঘরে ঢুকলে আপনিও সারাক্ষণ কাটা হয়ে থাকবেন। আপনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ, পুরাটা জায়গা, নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন। কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপৎকালীন সরকার বলেন। আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে। আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার। এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চোরকি নাচন নাচতেছে। মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে? যে শ্রম, রিসোর্স, সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে। এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ, জিততেছে কে ভাবছেন একবারও? মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে, কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা? তারা কোথায় থাকে? আমি মানে তারা বাংলাদেশ যদি ফেল করে, বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভটা কার? ইউনূস সরকার দায়িত্বে আসছে প্রায় 4 মাস। এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলংকারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম জাতির মানুষের অধিকার নিশ্চিত করার মন দিত, তাইলে এখনকার নাকানি চুবানিটা খাইতে হইতো না। অথবা হয়তো, আমরা তো জানি না, নাকানি চুবানি খাইতে নিশ্চয় আমরা ভালোবাসি, আমাদের নিশ্চয় ভালো লাগে। আমি হয় একবার নাকানি খাবো, আরেকবার চুবানি দিব, আরেকবার নাকানি চুবানি আমি খাবো, আরেকবার নাকানি চুবানি তুমি খাবা। সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করা সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবো। এটা আমাদের ভালো লাগে, তো আমরা এটা এনজয় করি, তাই না? ওরে কেরামত, আমারে কেউ পারবি না করতে মেরামত। এই কেরামত কি বাই এনি চান্স ডক্টর ইউনূসের উপদেষ্টা কুল? আর মেরামত মানে তো সংস্কার কর্ম, তাই না? সাদেকি আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিস্টদেরও ভবিষ্যৎদ্রষ্টা বলা হয়। ভাইরে ভাই, অবস্থাটা দেখেন, মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল। কলেজে কলেজে ছাত্রদের মারামারি, পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্রই তো না, নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরো বেশি কিছু আল্লাহ জানে। কুরুক্ষেত্র একেবারে। ইউনিভার্সিটিতে হামলা, হাসপাতালে হামলা, রাস্তা অবরোধ, ট্রেনের যাত্রীদের উপর হামলা, রিক্সা চালকদের আন্দোলন, শ্রমিকদের বিক্ষোভ, এরকম গিট্টু লাগছে যে জুয়েলাই চেষেও ছাড়াতে পারবে না। মোদিধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল, তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে। ভারত বিরোধিতা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ, নাকি তার রাজনীতির সাথে? সবচেয়ে বড় কথা, এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোণঠাসা করা হয়। বিষয়টা যে মানসিক নির্যাতন পর্যায়ে গিয়ে থেকে সেইটুকু কি বুঝবো না আমরা? এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতি। অবিশ্বাস মানে আপনি দেখেন, ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক ইস্যু। আপনি যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন, একটা প্রবাদ আছে যে বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা দাগে সাম্প্রদায়িক। তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছেন, বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মক্কা মদিনাকে এড়াতে পারবেন না, একইভাবে একজন হিন্দুর 12 আনা তীর্থস্থান ভারতে। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সেই দেশের প্রতি তার সফট কর্নার থাকবে। দেখেন, 25 অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিঘির মাঠে, আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো, এর কারণ কি? যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারত যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে, তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না। যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে, তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই, তারা অসহায়, সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে। সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন। ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল। আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামী, যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে, আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই, আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারী বা মৌলবাদী তাকে হতেই হবে, কিছুটা কম আর কিছুটা বেশি। মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম। ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্টে পয়েন্টে মিল। পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন, 0 পয়েন্টে জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও, ইসকন আর উস্কানি, মাই গড, এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয়। কথা হলো, সরকার কেন, একটু পুরোনো কথা আসি, সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো? তারা কি মনে করতেছে ইসকনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে? হইতেই পারে। অবশ্যই ইসকনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না। তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে, গত জুলাই মাসে, অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায়, তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল।
এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে চাইল সরকার? ভারত যেহেতু কোনো রকম আলোচনায় বসতেছে না, এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল? ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে। 2, ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে। 3, আন্তঃনদীর পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে। 4, সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থা নিয়েছে, ফেলানি সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে। 5, ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থান নিয়েছে। যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নতজানু থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে, তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালখিল্যতা ছাড়া কিছু না। বলছিলেন মার্জিয়া প্রভা, আপনারা হিন্দু ধর্ম, তাদের সংগঠন ইসকন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ অভ্যুত্থান সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে। তার কথার কোট শেষ। আমাদের কথা ফিরে আসি। সরকার তো নিশ্চয়ই জানতো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে। কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না? কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয়? পুলিশ কি করতেছিল তখন? আর্মি কই ছিল? সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম, একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে? উত্তর হইল 2 জন। একজন বাল্ব বদলাবে, আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে। আমরা ভালোই তো লাগে আমাদের। আরেকদিকে দেখেন, এখন আমরা 80 দশকের বাংলা সিনেমা থেকে বের হতে পারলাম না। মানে আমাদের মধ্যে বোধহয় বিবেচনাবোধ, সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না। মানে এটা তো একটা তৈরি করা জায়গা, তাই না? সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের। সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার ঝাড়ে, ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পোলাপান। মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে। সেই যে নিউটন বলে গেছেন না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যত জোরে মাটির উপর থাবর দিব, ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে। ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশের পতাকা পুড়াইছে। জালালউদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম, রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস, ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার। ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার, বজ্রপাত না। এত দুঃখের মধ্যে যখন দেখলাম আলিফের জানাজায় উপচায় পড়তেছে মানুষ, তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে, এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন। সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে, শান্ত থাকতে। তখনও মনে হয় এখনো আশা আছে। যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে। আমরা যাতে ধৈর্য, সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি, চিন্তা করি এতে লাভ কার হচ্ছে, ক্ষতি কার। যা দেখানো হচ্ছে তার আড়ালে কি চলছে, মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা। একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো ম্যাচুরিটি নিশ্চয়ই আছে আমাদের। যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন। বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি। তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরো সবল করে, উল্টাটা না। যাই হোক, স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি। আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না, যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না, মানে ওই কবিতার লাইনগুলির মতো করে বললে তো ভালো, যে মৃত্যু উপত্যকা আমার দেশ না। অতটা খারাপ অবস্থা এখনো হয় নাই, আমি